দেখো 26-এর নির্বাচন যত এগিয়ে আসছে ততই এক এক করে বিভিন্ন পরিস্থিতি তৈরি হচ্ছে রাজ্যে। তার মধ্যে বিশেষভাবে যে পরিস্থিতি বেশ কিছু সময় ধরে চলছে তা হচ্ছে অনুপ্রবেশ। আর আপনারা জানেন যে পাকিস্তানের সঙ্গে যে পরিস্থিতি তৈরি হয়েছে তারপর বিশেষভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশের যে কারেন্ট সিচুয়েশন তার উপর বেস করে একাধিক এই জায়গায় দেশের নিরাপত্তার স্বার্থে ভারত সরকার একাধিক নির্দেশ দিয়েছে। সেই বিজ্ঞপ্তি রাজ্যের প্রত্যেকটি প্রান্তে প্রত্যেকটি রাজ্যের স্তরে স্তরে পৌঁছে গিয়েছে। এখন এই প্রসঙ্গে দাঁড়িয়ে খুব তাৎপর্যপূর্ণ তা হচ্ছে অনুপ্রবেশ পরিস্থিতি। আপনারা জানেন, আমি যদি আমার পশ্চিমবাংলার পরিস্থিতি নিয়ে আজকে আলোচনা করি তাহলে আপনারা জানেন দিনভর আজকে যখন সিএনএ আপনারা নজর রেখেছেন এই অনুপ্রবেশ নিয়ে এবার তাৎপর্যপূর্ণভাবে তৃণমূল বিধায়ক তার মুখ থেকে শুনতে পাচ্ছি যে খোদ সরকারি আধিকারিকরা টাকার বিনিময়ে তারা সুবিধে পাইয়ে দিচ্ছেন, মানে আধার কার্ড ভোটার কার্ড টাকা ফেললেই হয়ে যাচ্ছে এবং তাতে সরকারি আধিকারিকরা জড়িত। আপনাদের খুব স্বাভাবিকভাবেই মনে পড়ে যাবে তৎকালীন বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় 2005 সালে যখন কাগজ ছুঁড়ে মেরেছিলেন, ঠিক সেই ছবিটা যখন আপনাদের মাথায় আসছে সেটা ছিল 2005, আজকে 2025। সেই সময় বাম আমল, সেই সময় ঠিক একই অভিযোগ ছিল, একই অভিযোগ করেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কিছু বামেদের বিরুদ্ধে সেই অভিযোগ ছিল এবং তখন সেই মুহূর্তে যারা সরকারি আধিকারিক তাদের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন যে টাকার বিনিময়ে এভাবে সুবিধে পাই দেওয়া হচ্ছে, অনুপ্রবেশ হয়েই চলেছে। আজকে ঠিক 20 বছর পরেও এই ছবিটা বদলায়নি। আজ 20 বছর পরেও সেই সময়ের বিরোধী নেত্রী আজ শাসকে রয়েছেন, তারই দলের বিধায়ক আজ বলছেন অনুপ্রবেশ নিয়ে এবং যেভাবে সরকারি সুবিধে পেয়ে যাচ্ছেন টাকার বিনিময়ে, ভোটার কার্ড আধার কার্ড হয়ে যাচ্ছে সবই টাকার বিনিময়, আজ খোদ গর্জে উঠেছেন। আর এর পেছনে কারা সেটাও বলেছেন, একাংশ সরকারি কর্মচারী যারা রয়েছেন তারা টাকার বিনিময়ে সমস্ত করে যাচ্ছেন। আজ এটাই হয়তো তাৎপর্য রাখে, তাই তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরার অভিযোগ যাকে কেন্দ্র করে বা যাকে বেশ করে দাঁড়িয়ে নানানবিধ প্রশ্ন আজ। কারণ এই অনুপ্রবেশ নিয়ে যেমন বিজেপি বারবার তারা এ বিষয়ে সরব হয়েছেন, শাসক দল তৃণমূল কংগ্রেস তাদেরকে সরব হতে দেখা গিয়েছে। এর আগে আপনারা দেখেছেন একাধারে যে একজনের এপিক নাম্বার তা বিভিন্ন রাজ্যের ভোটার, সেই ইস্যুতে শাসক দল তৃণমূল কংগ্রেস তারা সরব হয়েছিলেন। আবার এক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপি অভিযোগ করছিল যে চক্রান্ত করে বেছে বেছে হিন্দু ভোটারদেরকে বাদ দেওয়ার একটা প্রচেষ্টা বা কৌশল সেটা শাসক দল তৃণমূল কংগ্রেস অবলম্বন করছে। আজ শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এটাও বক্তব্য যে দেশের নিরাপত্তার স্বার্থে যে অভিযোগ বিজেপি করছে তা ভিত্তিহীন একেবারে। দেশের নিরাপত্তার স্বার্থে যারা অনুপ্রবেশ করছেন তাদেরকে বাদ দেওয়াটাই সব থেকে বড় বিষয়। তাই সেই জায়গায় খোদ অভিযোগ তৃণমূল বিধায়ক তিনি সামনে আনছেন দেশের স্বার্থে। তো প্রশ্ন পাল্টা প্রশ্ন, একই যখন বিষয়, অভিযোগ যখন এক, তার মধ্যেও কেন বিভিন্ন স্তর বলতে আমি বোঝাচ্ছি আমাদের দেশ, সংবিধান, ধর্ম নিরপেক্ষতা তা নিয়ে প্রশ্ন করে, তার মধ্যেও কেন খুব স্বাভাবিকভাবেই হিন্দু ভোটার, মুসলিম ভোটার বা অন্যান্য আদার্স ভোটার এই নামগুলো সামনে আসবে। তো এটা নিয়ে আমি আসবো ধীরে ধীরে আলোচনায়। তবে মন্টুরাম পাখিরার অভিযোগ, তার অভিযোগটা শুনি আজকের এই অনুষ্ঠান শুরু করবার চেষ্টা করি। কি অভিযোগ করছেন খোদ বিধায়ক, শুনুন। মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি পরিবারকে উদ্বুদ্ধ করে এবং এর সঙ্গে সরকারি আধিকারিকরা সম্পূর্ণ জড়িয়ে আছে, তাদেরকে ব্যবস্থা নিই। দালাল চক্র আর কার্যিক এসডি অফিস এবং বিডিও অফিসের কিছু সরকারি কর্মচারী আমরা, তার সঙ্গে নামখানা ব্লকে এই নির্বাচনের কাজটা করেন। তারা এই অনিয়ম এবং এই চক্রের মধ্যে জড়িয়ে আছে, তাদেরকে প্রশাসন ভাগ করুন। মন্টুরাম পাখিরা বলছেন লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ভোটার কার্ড তৈরি হয়ে যাচ্ছে,
বিস্ফোরক অভিযোগ তিনি করে বলছেন সরকারি আধিকারিক যারা জড়িত কাকদ্বীপ নামখানার মতন অঞ্চলে, সেখানে একাধিক যারা ভোটার, যারা বাইরে থেকে এসছেন বাংলাদেশি, তারা কার্ড পেয়ে গিয়েছেন পয়সার বিনিময়ে। খোদ একেবারে বুমে সেই বক্তব্য রয়েছে। এই অভিযোগকে প্রাধান্য দিয়ে, মান্যতা দিয়ে আমরা এই অঞ্চল থেকে যখন কথা বলি, যারা ভোটার এই মুহূর্তে দাঁড়িয়ে, তাদের প্রতিক্রিয়া আমরা পেয়েছি। আবার পাশাপাশি যারা নন ভোটার অথচ সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন, তাদেরও আমরা প্রতিক্রিয়া পেয়েছি। দুটো প্রতিক্রিয়া শোনাবো, শুনুন। 35-70 বছর হয়ে গেছে। ভোট দিয়েছেন? হ্যাঁ, ভোট দিয়েছি। আমি এখানে কয়েকবার জমা দিয়েছি, হয়নি, হয়েছিল না কিছু, মানে এখানে কয়েকবার জমা দিয়েছি। এখানে দেরি হলে এখানে অনেকবার জমা দিয়েছি, হয়নি। এই করতে করতে কত কিছু করতে করতে তারপরে কিছু পয়সা করে দিয়ে করতে হয়েছে। পয়সা দিয়েছিল? অল্প কিছু দিয়েছি, 1,000 টাকা মতো দিয়েছি। টাকাটা ফাটি লেগে দিয়েছি। নাগরিক যখন 35-70 বছর এসছে এই দেশের নাগরিক, তো আমরা তো এই দেশে জন্ম নেওয়া সার্টিফিকেট নেই। আমার জন্ম সার্টিফিকেট নেই। হ্যাঁ, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে। 10 বছর ভোট দিচ্ছি মাঠের চোখে। আমার সবের আগে হয়েছে, আমি অনেকবার জমা দেওয়ার পরও আমার সঙ্গে হয়নি। আমি বাংলাদেশি? হ্যাঁ, আমি বাংলাদেশি, আমার বাবা মারও বাংলাদেশি। তো সব কিছু ভোট করেছেন, আমার তো এরপরে তাহলে তো আমার কাছে হবে। আমার স্বামীও যত টাকা জমা দিচ্ছে, আমার স্বামী তো হতে হবে, আমারও হতে হবে। আমরা দেখে নাগরিক হতে চাই। আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, প্যান কার্ড আছে। লক্ষ্মীর ভান্ডার এই বছর পাচ্ছে। যা 20 বছর আছে। ভোটার কার্ড আছে? না। কতজন আপনার পরিবারে আছেন? 4 জন। কে কে? আমার স্বামী, ছেলে, মেয়ে, আমি। বাবা মা এই দেশেও না, তার জন্য হচ্ছে না। বাবা মা বাংলাদেশে করেছে, টাকা পয়সা দিয়ে করেছে। এই দেশে আইছে, তারা অতদিন আইছে টাকা পয়সা দিয়ে করেছে, তাইতে হয়েছে। টাকা পয়সা দিয়ে করতে পারিনি, তাইতে হয়নি। রেশনের ওই 3 কেজি করে চাল পাই, তাছাড়া কিচ্ছু হয় ভান্ডার পাই। আপনার পরিবারে আর কেউ ভোটার হননি? না, আমার শ্বশুর শাশুড়ি মরে গেছে। তারা হয়েছিল? না। বাংলাদেশ থেকে কবে গেলেন? 27 বছরের মতো। এই হচ্ছে পরিস্থিতি, এই হচ্ছে ছবি। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বিজেপির প্রতিক্রিয়া পাল্টা এটা শুনিয়ে আমি আমাদের অনুষ্ঠানে যাওয়ার চেষ্টা করব, কারণ বিজেপি এ প্রসঙ্গে একটা গুরুত্বপূর্ণ অভিযোগ আবারও তুলে আনছেন। কি বলছেন? বলছেন বেছে বেছে হিন্দুদের নাম বাদ দেওয়া, এবং বলছেন সনাতনীদের যদি নাম বাদ যায় তাহলে কিন্তু পাল্টা আমরা আন্দোলন করব। বেছে বেছে এটা করছে এবং খোদ শাসক দলের সঙ্গে জড়িত। এটা বিজেপির সুস্পষ্ট অভিযোগ। কি বলছেন সেখানকার বিজেপি নেতাদের? এখন সাধু সাজলে তো হবে না। এই সরকার চলছে তৃণমূলের সরকার, এই সরকার চলছে তৃণমূলের প্রশাসন, এই সরকার তৃণমূলের কর্মচারীদের দ্বারা হচ্ছে, তৃণমূল যাদেরকে নিয়োগ করেছে তাদের দ্বারা সরকারি কাজ চলছে। তো তারা যদি ঘোটালা করে তার দায় তো তৃণমূলকে নিতে হবে। দায় ছেড়ে দিলে, দায় ঝেলে ফেললে তো চলবে না। পরিষ্কার তৃণমূল এবং সরকারি কর্মচারী এবং তৃণমূল সরকারি কর্মচারীদের যে ইউনিয়ন রয়েছে তারা আক্রান্ত করে হিন্দু ভোটারদের নাম বাদ দিচ্ছে। অন্য কোনো সম্প্রদায়ের নাম কি বাদ যাচ্ছে? একদম তালিকাভুক্ত করে হিন্দু, সনাতনী হিন্দুদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে এই তৃণমূল পরিচালিত সরকার। উনি কি এর দায় ঝেড়ে ফেলতে পারে? ভেবেছে সনাতন। যখন প্রশ্ন অনুপ্রবেশ নিয়ে, তখন এটাও প্রশ্ন যে কেন মন্টুরাম বাকিরার সপক্ষে আজকে দাঁড়াতে পারলো না বিজেপি, বা কেন এই জায়গায় এই ধরনের মন্তব্য সামনে নিয়ে আসা হলো। অবশ্যই প্রশ্নগুলো অবশ্যই বড় জায়গা। আজকে আলোচনা শুরু করবার চেষ্টা করি। যারা উপস্থিত আমাদের প্যানেলিস্টরা রয়েছেন স্টুডিওতে, পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন মণিকাঞ্চন পাল, বিজেপি মুখপাত্র, মণিদাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন গৌরব মজুমদার, সিপিএম নেতা, গৌরবদাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন সৌরভপ্রিয় দত্ত, তৃণমূল সমর্থক, সৌরভদার স্বাগত। আর কিছুক্ষণের মধ্যেই রাজাগোপাল ধর চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক, তিনিও যোগ দেবেন অনুষ্ঠানে। আমি আগাম স্বাগত জানিয়ে রাখছি। শুরুটা করব অবশ্যই আমি বাম আমলটা খুব স্বাভাবিকভাবেই প্রসঙ্গ যখন উত্থাপন হয়েছে, আমি একটু গৌরবদাকে দিয়ে শুরু করবার চেষ্টা করি, তার পরবর্তীতে আমি তৃণমূল বিজেপি প্রত্যেকের কাছেই আসবো। গৌরবদা, আমার প্রশ্ন হচ্ছে 20 বছর আগেও যা অভিযোগ, আজকে দাঁড়িয়েও সেই অভিযোগ। এই পরিস্থিতিটা কি মনে করছে আপনাদের কি মনে হওয়াচ্ছে এই জায়গায়? না, 20 বছর আগের যা অভিযোগ সেটা তো আপনি আপনার অনুষ্ঠান শুরু করবার সময় বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কাগজ ছুঁড়ে দিয়ে এসেছিলেন, বলেছিলেন যে ভুয়ো ভোটার, বাইরে থেকে ভোটার আসছে। আবার সেই মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন চুপ থাকার পর হঠাৎ করে এখন আবার ভুয়ো ভোটার নিয়ে তার মন্ত্রীরাই হচ্ছে যে তার সরকারের বিরুদ্ধেই, সরকারি কর্মচারীদের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করছেন। তো কথা হচ্ছে যে এখন মন্টুরাম পাখিরা ঘটনাচক্রে তিনি মন্ত্রী, আমি যদি ভুল না করি, তাহলে একজন মন্ত্রী তার সরকারের সরকারি কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ আনছেন। এটা তো ভয়ঙ্কর ব্যাপার। সরকারি কর্মচারীরা যদি টাকার বিনিময়ে ভোটার লিস্টে নাম তোলে, তাহলে সে দায় তো মন্টুরাম পাখিরাকেও নিতে হবে, কারণ মন্টুরাম পাখিরা তো ভোটে ওখান থেকে জিতেছেন।
এখন উনি কেন হঠাৎ করে এই অনুপ্রবেশের ভোটার এইসব নিয়ে লাফালাফি করছেন? এখন এটা মনে রাখতে হবে, এই যে বিজেপি বা তৃণমূল, আপনি দেখবেন, আপনি বলবার সময় বলেছিলেন যে এটা হিন্দু মুসলমানের ভাগ করে দিচ্ছে। আপনি এই যে প্রতিবেদনটা দেখানোর সময় আপনি দেখাচ্ছিলেন যে রেশনের চাল পাচ্ছে কিন্তু ভোটার লিস্টে নাম নেই, লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে কিন্তু ভোটার লিস্টে নাম নেই। এটা কি করে হয়? মন্টুরাম পাখিরা তো নিজে একজন জনপ্রতিনিধি। না, 20 বছর আগে কি করে হয়েছিল এটাই প্রশ্ন আর কি। কি হয়েছিল 20 বছর আগে? এই সেম অনুপ্রবেশ নিয়ে তো তখন তৎকালীন বিরোধী নেত্রী হিসেবেই তো মমতা বন্দ্যোপাধ্যায় ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সিপিএম এর বিরুদ্ধেই অভিযোগ ছিল যে তারা এইভাবে ফায়দা তুলে দিচ্ছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় তখন ভোটে জেতেননি? মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা প্রার্থী তারা কি ভোটে জেতেননি? তিনি তো প্রমাণ করতে পারেননি তখন অনুপ্রবেশের বিষয়। অনুপ্রবেশ কারা, কোথা থেকে এসছে তিনি তো প্রমাণ করতে পারেননি। এখন প্রশ্নটা হচ্ছে, অনুপ্রবেশ তো যদি হয়ে থাকে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার ফায়দা নিয়েছেন, আপনি পঞ্চায়েত নির্বাচন দেখলেই দেখতে পাবেন যে নমিনেশন, পঞ্চায়েত নির্বাচনের নমিনেশন হচ্ছে দুবাইতে বসে প্রার্থী নমিনেশন দিচ্ছেন। এখন কোথাকার কে অনুপ্রবেশ? ভারতের অনুপ্রবেশ, না ভারতের লোক দুবাইতে গিয়ে অনুপ্রবেশ করে বসে রয়েছে, সেখান থেকে হচ্ছে যে নমিনেশন ফাইল করছেন? আসলে তা না। আসলে প্রশ্নটা হচ্ছে যে এই যে এই অনুপ্রবেশ নিয়ে একটা বিভাজন, ধর্মীয় বিভাজন করে দেওয়ার চেষ্টা হচ্ছে যে তৃণমূল এবং বিজেপি দুজনে মিলেই কন্টিনিউ চালানোর চেষ্টা করছেন। যদি তাই হয়ে থাকে তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে অনুপ্রবেশ যদি হয়ে থাকে তাহলে অনুপ্রবেশ হলো কি করে? বর্ডারটা কে আটকাবে? আর যদি অনুপ্রবেশ করে ঢুকেও পড়লো, আপনি 20 বছর ধরে 20 বছর ধরে থাকছেন, অথচ হচ্ছে যে ভোটার লিস্টে নাম নেই। 20 বছর ধরে থাকলেন কি করে? 20 বছর ধরে ওই এলাকায় থাকলেন কি করে? পুলিশ কি করলো? বিএসএফ কি করলো? ইন্টেলিজেন্স কি করলো? মন্টুরাম পাখিরা কি করলো? ওখানকার তৃণমূলের নেতারা কি করলো? তারা তো ফায়দাটা নিয়েছেন দাদা। দেওয়ার পরে আজকে হচ্ছে যে এরকম হঠাৎ করে লাফালাফি করতে শুরু করেছেন মন্টুরাম পাখিরা। প্রশ্নটা হচ্ছে, যেটা মূল কথা হচ্ছে যে ভাগ করে দেওয়া, ধর্মীয় ভিত্তিতে ভাগ করে দেওয়া, যে কে হিন্দু কে মুসলমান। শুভেন্দু অধিকারী বলবেন মুসলমানদের নাম উঠছে, আর এখানে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এইসব ওইটাকে ইন্ডালস করবেন, তার ফলে হচ্ছে যে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হবে। এই যে তৃণমূল ঘরে ঘরে গিয়ে ভোটার লিস্ট নিয়ে কড়া নাড়লো, কি হলো, কি লাভ হলো? আমরা ভোটার লিস্ট নিয়ে গত বছর নির্বাচন কমিশনের কাছে নাম জমা দিয়েছিলাম। সেই নামের ভিত্তিতে নির্বাচন কমিশন কাজ করুক কি না করুক, আমরা দেখেছি যে কিছুটা কাজ হয়েছে, যে নাম বাদ গেছে। ভুয়ো ভোটার বলতে যে আপনার অঞ্চলে যে থাকতো সে আজকে 20 বছর ধরে অঞ্চলে থাকে না, তার ভোটার লিস্টে এখনো নাম রয়ে গেছে। কি করে নাম রয়ে গেল? কারা সেই ভোটার লিস্টে ভোট দিল? আমরা দেখেছি সল্টলেক নির্বাচনে যে একজন কবি তিনি মারা গেছেন, তিনি হচ্ছে যে স্বর্গ থেকে এসে ভোট দিয়ে গেলেন। এটা তো সবাই দেখেছে, পশ্চিমবাংলার মানুষ দেখেছে। সরকারি কর্মচারীদের দিয়ে এই কাজটা করাচ্ছে কারা? সরকারি কর্মচারীদের আমি লাস্ট কথা বলবো, সরকারি কর্মচারীরা যদি ন্যূনতম তাদের হচ্ছে নিজের সম্মান থাকে, তাহলে সরকারি কর্মচারী তৃণমূলের হোক তৃণমূলের না হোক, কিন্তু সরকারি কর্মচারী তো সবাই তো সরকারি কর্মচারী, তাদের তো একটা ন্যূনতম মান সম্মান আছে। একটা মন্ত্রী দাঁড়িয়ে বলবেন সরকারি কর্মচারীরা ঘুষের বিনিময়ে নাম তুলছেন, আর সরকারি কর্মচারীরা দাঁড়িয়ে হাসবেন, এটা হতে পারে না। তিনি সরকারকে সরকারকে অপমান করছেন, তার নিজের সরকারি কর্মচারীদের অপমান করছেন। সৌরভদার কাছে আসি, মণিকাঞ্চনদার কাছে আসি। তারপর সৌরভদার কি বক্তব্য? না, প্রথম কথা হচ্ছে যে মন্টুরাম পাখিরা যে বক্তব্য রেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আগেও বলে দিয়েছেন বিভিন্ন সভাতে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম আওয়াজ তুলেছেন যে ভুয়ো ভোটার, সেটা অনুপ্রবেশ হোক বা অন্য কোনো রাজ্য থেকে হোক বা যে কোনোই হোক, সেই ভুয়ো ভোটার আমাদেরকে ধরতে হবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা। মন্টুরাম পাখিরার বক্তব্যকে নতুন করে আমি কিছু দেখছি না। আচ্ছা, এবং এটাও যদি কোনো সরকারি কর্মচারী, ধরো তারা যারা বাম আমলে চাকরি বাকরি পেয়েছে, এরকম কিছু সরকারি কর্মচারী আছেই যারা সিপিএমের খেয়েছে, সিপিএমের হয়ে তারা পোষা ছিল, তারা তো চেষ্টা করবে যে আমাদের তৃণমূল সরকারকে বদনাম করানোর। নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে সরকারি কর্মচারী নিয়োগ হয়নি। সরকারি কর্মচারী যারা এতদিন ধরে রয়েছে, 20 বছর 25 বছরের যারা কথাবার্তা বলছি, সেই সময় সিপিএমের সব সরকারি আধিকারিকরা রয়েছে। এবং এই বিষয়টা আমরা আমাদের সরকারের পক্ষ থেকে এটা আমরা স্বীকার করতে পারি যে হ্যাঁ, ভুয়ো ভোটার বা অনুপ্রবেশকারী ভোটার বা টাকা পয়সা দিয়ে যদি এই ধরনের কোনো কাজ হয়ে থাকে, মন্টুরাম পাখিরা একজন আমাদের দলের বিধায়ক,
তিনি দায়িত্ব নিয়ে যখন কথাটা বলছেন তখন অবশ্যই সেটা নির্বাচন কমিশন বা বিডিও এদেরকে বিষয়টা ভেবে দেখা উচিত। আপনি অন্য কোনো দলের ক্ষেত্রেই যেমন ধরুন এই যেটা সনাতনী হিন্দু বাদ দিতে দেবো না, সনাতনী আমি বলছি যে যদি সে সনাতনী না হয় তাহলে নামটা থাকবে। আমি বলছি সনাতনী যদি হয় হিন্দু তাহলে কেন ওইভাবে করে সনাতনী হিন্দুর নামটা বাদ দিল? তাহলে সে সনাতনী না হলে অনুপ্রবেশ যদি ইস্যু হয়ে থাকে আমার কাছে তাহলে কথা হচ্ছে অনুপ্রবেশের ক্ষেত্রে সনাতনী হোক হিন্দু হোক মুসলমান হোক এই নিয়ে কোনো আলোচনার বিষয় হয় না। কারণ বিজেপির কাছে তো অ্যাকচুয়ালি আপনারা যখন দেখবেন যে বিজেপির কাছে কোনো পথ নেই, বিজেপির কাছে কোনো কিছু যখন থাকে না তখন সবসময় ওদের সামনে চলে আসে হিন্দু মুসলমান পাকিস্তান আর বাংলাদেশ। এছাড়া বিজেপির কাছে কোনো ইস্যু নেই। তাই ইস্যু নেই বলে ওরা এই সত্যিটাকে মানতে পারছে না যে তৃণমূল সরকারে থাকলেও আমাদের সরকারের নেতামন্ত্রী যদি কোনো ভুল দেখে আমাদের সরকারের তাদের প্রতি আমরা তাদেরকে শাসনের মধ্যে রাখি। মমতা বন্দ্যোপাধ্যায় তার বিভিন্ন সভা থেকে আপনারা দেখেছেন বিভিন্ন পুলিশের ডিরেক্টরেট এসপি যারা যে কাজ করছে যদি কোনো ভুল কাজ করে তাদেরকে পরিষ্কার নির্দেশ দেওয়া হচ্ছে যে যদি আপনারা ইনঅ্যাক্টিভ থাকেন তাহলে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের জন্য বিভিন্নভাবে অনুপ্রবেশ বাড়ছে নাকি এটা আপনাদের দেখতে হবে। তো আমরা এটাই গর্বিত যে যদি কোনো অনুপ্রবেশ হয়ে থাকে সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক জৈন হোক সেগুলো ধরা পড়ুক এবং তাদের নাম বাচ্চা। প্রসঙ্গ যখন অনুপ্রবেশ তখন সেই জায়গায় এক হয়ে লড়াটা অবশ্যই কাম্য এবং সেটাই হয়তো গণতন্ত্রের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হতে পারে। কিন্তু ঠিক এই জায়গার মধ্যেই যখন পরিস্থিতি আমরা দেখেছি এর আগে উত্তরবঙ্গ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছিলেন, এটাও মন্তব্য করেছিলেন যে শস্যের মধ্যেই ভূত, এটাও দেখতে হবে। এবং এর পরবর্তী সময় আজকে মন্টুরাম পাখিরার প্রসঙ্গ এবং এটাও খুব তাৎপর্য রাখে যে প্রসঙ্গ অনুপ্রবেশ তাতে কেউ কোনোভাবে তারা তাদের মতন করে যুক্তি দেওয়ার চেষ্টা করছেন। আমি আসবো একটা দ্রুত বিরতির পর মণিকাঞ্চনদার কাছে, সঙ্গে থাকবেন, কোথাও যাবেন। বলছিলাম যে উত্তরবঙ্গ সেখানে গিয়েও এই ভোটার কার্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তার এই উদ্বেগ ভোটার তালিকাতে নজর দেওয়ার যে নির্দেশ এবং একাধারে দাঁড়িয়ে আজকেও মন্টুরাম পাখিরা তৃণমূল কংগ্রেসের বিধায়ক তার সরাসরি আবার এই সরকারি আধিকারিক যারা জড়িত এবং যে কারণে এই জায়গায় ডেফিনেটলি নজর দেওয়া উচিত, এটা একটা তাৎপর্য রাখে। আমি মুখ্যমন্ত্রী সেদিনের বক্তব্যটাও পেয়েছি, একটু শুনিয়ে রাখবার চেষ্টা করি। আমি মণিকাঞ্চনদার কাছে আসবো তারপর। দেখুন, ভোটার লিস্টে যারা কাজ করছেন তাদের আমি ডিএমএসপিদের বলবো, ডিএমদের স্পেশালি আর ডিভিশনাল কমিশনারদেরও টু টেক কেয়ার স্পেশালি যার তারা যেন বসে এবং বসে যেন কাজটা করে। এক এক জায়গায় একজনের নামের জায়গায় 3টে নাম করে তোলা হয়েছে, ফলে যে একজন অরিজিনাল লোক তিনিও কিন্তু ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন। এটা যারা করছেন তাদের আইডেন্টিফাই করুন এবং যারা কম্পিউটারে বসে কাজটা করছেন সবাই খারাপ আমি বলবো না, বা শস্যের মধ্যে ভূত আছে, এটা আপনাদের নজর দিতে হবে। তাহলে সেই তৎকালীন বিরোধী নেত্রীর ছবি বক্তব্য যেগুলো আপনারা দেখেছেন, আজ খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মমতা বন্দ্যোপাধ্যায় আজও কিন্তু সেই জায়গা থেকে উদ্বেগ প্রকাশে জায়গাটা সুস্পষ্ট। মণিকাঞ্চনদার কাছে আমার এটাই প্রশ্ন, মণিকাঞ্চনদা অনুপ্রবেশ নিয়ে আপনারাও বক্তব্য রাখেন, তৃণমূল সিপিএম সবাই বক্তব্য রাখেন, কিন্তু গোটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এই মন্টুরাম পাখিরার কথার সপক্ষে আজ কেন বিজেপি দাঁড়াতে পারলো না? কেন তাদেরকে নতুন সেই জায়গায় পাল্টা কাউন্টার করতে হলো? আপনার কি মনে হয়? দেখুন, স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা পঞ্চম খণ্ড হিন্দু ধর্মের সাধারণ ভিত্তি। কেবল তখনই তুমি প্রকৃত হিন্দু পদবাচ্য যখন ওই নামটিতে তোমার ভিতরে মহাবৈদ্যুতিক শক্তি সঞ্চারিত হইবে। কেবল তখনই তুমি প্রকৃত হিন্দু পদবাচ্য হইবে যখন যে কোনো দেশীয় যে কোনো ভাষাভাষী ব্যক্তি হিন্দু নামধারী হইলেই অমনি তোমার পরমাত্মীয় বলিয়া বোধ হইবে। কেবল তখনই তুমি হিন্দু পদবাচ্য যখন হিন্দু নামধারী যে কোনো ব্যক্তির দুঃখ কষ্ট তোমার হৃদয় স্পর্শ করিবে, আর তুমি নিজ সন্তান বিপদে পড়িলে যেরূপ উদ্বিগ্ন হও তাহার কষ্টেও সেইরূপ উদ্বিগ্ন হইবে। কেবল তখনই তুমি হিন্দু পদবাচ্য যখন তুমি তাহাদের সর্বপ্রকার অত্যাচার নির্যাতন সহ্য করিতে প্রস্তুত হইবে। ভারতীয় জনতা পার্টি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান পরম পূজনীয় সরসংঘচালকজি যিনি বলে দিয়েছেন যে পৃথিবীর যে কোনো প্রান্তে, বাংলাদেশ নয় পাকিস্তান নয়, পৃথিবীর যে কোনো প্রান্তে হিন্দুরা অত্যাচারিত হইলে তাদের একটি গন্তব্যস্থল, সেটা হচ্ছে ভারতবর্ষ। কারণ পৃথিবীতে একমাত্র যদি কোনো হিন্দু রাষ্ট্র অন্য দেশের হিন্দুদের শরণ দিতে পারে সেটা হচ্ছে ভারতবর্ষ। কারণ 57খানা মুসলিম দেশ আছে, আজকে বাকিদের নেই।
আমাদের নেই। তার সুতরাং জন্য আমি বলছি রয়েছে, এক মিনিট, নাগরিকত্ব সংশোধনী লেট মি আইন ক্লিয়ার, রয়েছে। আমি হ্যাঁ, সবার বক্তব্য শুনেছি। তো সুতরাং প্রথমেই এটা ক্লিয়ার করে দিতে চাই, অনুপ্রবেশকারী আর উদ্বাস্তু দুটো এক শব্দ নয়। অনুপ্রবেশকারী তারাই যারা বেআইনিভাবে বাংলাদেশ থেকে বাংলাদেশি মুসলমান এই দেশে এসেছে, তারাই অনুপ্রবেশকারী। দ্যাটস আওয়ার আইডিয়া ইজ ক্লিয়ার। এবং লেট মি ক্লিয়ার, যেটা সৌরভ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি বললেন যে বিজেপির কাছে নেই, আমার কাছে, আমি এর আগের দিন চ্যানেলে একটা শো হয়েছিল 3-4 মাস আগে, তখন আমি বই এনে দেখিয়েছিলাম, আজ থেকে 50 বছর আগে ছোট ছোট বই আমাদের বিজেপির, তখনও কিন্তু অনুপ্রবেশকারী আমাদের একটা ইস্যু ছিল। যখন আমাদের 2টো সিট ছিল বা সিট ছিল না, তখনও কিন্তু অনুপ্রবেশকারী আমাদের ইস্যু ছিল। তার অনেক প্রমাণ আমি আগের দিন চ্যানেলে দেখিয়েছি। এবার বিষয় যেটা আসি, যে বলে হচ্ছে প্রথমে সিপিএম বললে যে 20 বছর আগে, দেখুন ভোট পলিটিক্স সিপিএম আর তৃণমূল এক, তাদের আলাদা কিছু জিনিস আমি লক্ষণীয় নয়। কারণ সিপিএমের যে ভোট মেশিনারি ছিল, এটা সিপিএমের লোকেরা ভালো মতো জানে, সেটাই মমতা ব্যানার্জি যে কোনোভাবেই হোক ক্যাপচার করেছে, বুদ্ধি দিয়ে হোক, টাকা দিয়ে হোক, যেভাবেই ক্যাপচার করেছে। না, আমার প্রশ্ন ছিল যে সনাতনীরাও যদি এখানে অনুপ্রবেশ করে, তাহলে পরে মানে সেটা সেক্ষেত্রে কি? আমি বলছি, আমি আসছি ওই প্রশ্নে আসবো, অবশ্যই বলবো, কারণ কতগুলো প্রশ্ন উঠে এসেছে, সেইগুলোর উত্তর আমি দিচ্ছি। কেন নেই, কেন বারবার এই কথাটা আমাদের বলতে হচ্ছে? 11ই অক্টোবর 1992 গণশক্তি, খবরের কাগজে গণশক্তির নাম নিলাম যেহেতু ওদের মুখপাত্র, 11ই অক্টোবর 1992 জ্যোতি বসু নিজের স্টেটমেন্ট আছে, বিএসএফ এবং মোবাইল টাস্ক ফোর্স 4,52,514 জনকে অ্যারেস্ট করেছে। তার মধ্যে 3,33,927 জন মুসলিম অনুপ্রবেশকারী, 1,24,814 জন হিন্দু অনুপ্রবেশকারী, যেটা নিয়ে আজকে তোমরা কথা বলছো। 6ই মে 1990 হোম মিনিস্টার ইন্দ্রজিৎ গুপ্ত পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে যে ওয়েস্ট বেঙ্গলে কম করে, মানে ওয়েস্ট বেঙ্গল আসাম ত্রিপুরা থ্রু ভারতবর্ষে কম করে 1 কোটি অনুপ্রবেশকারী আছে। টিভি রাজেশ্বর রাও এস গভর্নর 1990 সালে 6-8 এপ্রিলে নিজের স্পিচে স্টেটসম্যান পত্রিকায় বেরিয়েছিল, নিজে বলেছেন যে আমাদের ভারতবর্ষে অনুপ্রবেশকারী আছে। সুতরাং অনুপ্রবেশকারী নেই এই কথাটা বলা যাবে না। বুঝলাম, কিন্তু আমার আমার প্রথম দেশ তো প্রশ্ন, ধর্মনিরপেক্ষ দেশ। না না সেখানে তো আমি বলছি হিন্দু, ধর্ম, আমি মুসলিম, বলছি খ্রিস্টান। আমি আসছি, ওটাতেই আসছি। হ্যাঁ, বলুন। আমার প্রথম প্রশ্ন, আমি যে তথ্যগুলো দিলাম আজ থেকে 35 বছর আগেকার, বিজেপি সরকার এসেছে, মানে ফুল মেজরিটি নিয়ে যদি বলি 2014, 1990 থেকে 2014, 24 বছরে যারা আজকে ছিল বসে আছেন বিরোধী দলে, তারাই তো সরকারে ছিলেন, তারাই তো ক্ষমতায় ছিলেন, তারা কি পদক্ষেপ করেছে এই অনুপ্রবেশকারী তাড়ানো বা অনুপ্রবেশকারী রোখার জন্য? এই প্রশ্নটা আজকে দিতে হবে। বিরোধী হয়েছে বলে শুধু প্রশ্ন করবে, তোমরা যখন ক্ষমতায় ছিল তোমাদের ক্ষেত্রেও তো এই সমস্যা ছিল, তোমরা কি করেছো? এবং একটা ট্রেন ভর্তি করে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের মহারাষ্ট্র থেকে এখানে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সাঁতরাগাছি রেল স্টেশনে তাদের সবাইকে নামিয়ে দিয়েছিল, তাদেরকে পশ্চিমবাংলায় মিশিয়ে দিয়েছিল, তাদেরকে কিন্তু ফেরানোর ব্যবস্থা করেনি, কোনো লিগাল কিছুই করেনি। ট্রেন থামিয়েছে, গেট খুলেছে, বলছে মিশে যাও। কি ব্যবস্থা নিয়েছে? একটা অনুপ্রবেশ। সুতরাং আমি যে তথ্যগুলো দিলাম সেই তথ্যর ভিত্তিতেই যেন কথা বলা হয়, তাহলে অন্তত আলোচনাটা ঠিকঠাক হবে, হাওয়ায় হাওয়ায় নয়। জাভেদ আনসারি কেরল থেকে অ্যারেস্ট হয়েছে রিসেন্টলি, কেরল থেকে অ্যারেস্ট হয়েছে, তার পশ্চিমবাংলায় 2 জায়গায় ভোটার কার্ডে নাম রয়েছে এবং সে জম্মু কাশ্মীরের পুলিশের লিস্টে ওয়ান্টেড হয়েছে, কেরলে টেরোরিস্ট হিসেবে করছে এবং কেরলের ওখানে অ্যাটাক করতে টেরোরিস্ট কোনো প্ল্যানিং করছিল, সেই সময় অ্যারেস্ট হয়েছে। সুতরাং পশ্চিমবাংলাকে তো উত্তর দিতে হবে যে সরকার রয়েছে, যে কি করে একজন টেরোরিস্ট ওখানে নাম তোলে। যে কথাটা তুমি প্রশ্ন করছো যে এমএলএ বলেছে, আচ্ছা ভোটার লিস্টে নাম তুলতে গেলে সেখানে কি কোনো সরকারি কর্মচারী নিজের ইচ্ছা অনুযায়ী কারো নাম তুলতে পারে? যে প্রতিনিধি আছে, মানে ভোটের মাধ্যমে যারা যেতে, পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, জেলা পরিষদের সদস্য বা এমএলএ, এমপি বা কাউন্সিলর, এদের কাছে সার্টিফিকেট নিয়ে গিয়ে জমা দিতে হয়, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যদি কারো নাম না থাকে। তাহলে এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা কারা দিচ্ছে? লিগ্যাল প্রশ্ন। আর যদি সব কিছুর বাইরে প্রশ্ন দেখো, পশ্চিমবাংলায় গত ইলেকশনে কেন বারবার ইলেকশনে যখনই ব্যাক ফুটে যায়, মমতা ব্যানার্জি বলে 294টা সিটে আমি ক্যান্ডিডেট, আপনার পাড়ায় কে দাঁড়িয়েছে দেখার দরকার নেই, মমতা ব্যানার্জিকে দেখুন, মমতা ব্যানার্জিকে ভোট দিন। তাহলে এই যে ইল্লিগাল
যে অনুপ্রবেশকারী তো আছে, তার দায় কেন মমতা ব্যানার্জি নেবেন না? যখন ভালো কিছু হবে তখন আমার, যখন খারাপ কিছু হবে তখন ও তো ওরা করছে, টাকা নিয়ে করছে, আমি তো জানি না। না আমি এই বুঝলাম, কথার উত্তরটাও কিন্তু দিতে হবে। আমার প্রশ্ন ছিল যদি যারা সনাতনীরাও যদি এখানে অনুপ্রবেশ করে ভুল আবার বসতে সনাতনীতা আমাদের ক্ষেত্রে অনুপ্রবেশকারী নয়, তারা উদ্বাস্তু। এটা কোথায়, মানে এটা কি সংবিধানে কোথাও লেখা আমরা রয়েছে? হ্যাঁ, সংবিধান আমি বলছি তো 1971-এর পরে ইন্দিরা গান্ধীর একটা, আমি একটু টাইম দিও, আমি ঠিক বলে আছে, দেবো আপনি তোমাকে। বলবেন তোমাকে তাহলে পরে বলে আমি, দেবো, হ্যাঁ, ঠিক আছে, সার্কুলার তথ্য নাম্বার তুলে ধরে ধরবেন, বলে দেবো, আমরা আবারও যে বলছি। তখন বলেছিলেন হ্যাঁ। যে বাংলাদেশ থেকে যারা এসেছে তারা কিন্তু ভারতবর্ষের নাগরিক নয়। এরা হিসাবটা মিলিয়ে দেয় যে তাহলে- ভোটার কার্ড, আধার কার্ড, নাগরিকত্ব সবই এক। যে কাজটা সিপিএম করে গেছে। আমার কথা হচ্ছে এই যে অনুপ্রবেশকারীর তথ্য আমি দিলাম, গণশক্তি, স্টেটসম্যান, হোম মিনিস্টার ইন্দ্রজিৎ গুপ্তের, তারা 24 বছরে কেন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এই অনুপ্রবেশকারী? ঠিক আছে, আমি বুঝলাম। উত্তরটা যেন সবাই ঠিক আছে, আমি একটু পাল্টা একটু এক্ষেত্রে কাউন্টার করা হয়েছিল। মন্টুরাম পাখিরা তিনি নিজেও কাউন্টার করেছেন যখন বিজেপির তরফ থেকে কিছুক্ষণ আগে একদম শুরুতেই যে অভিযোগটা শোনাচ্ছিলাম, যেখানে দায়ভারটা তৃণমূলের ওপরেই বর্তায়, এছাড়াও ব্লা 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 অনেক কিছু বলেছেন। তো পাল্টা ক্ষেত্রে মন্টুরাম পাখিরাও কিন্তু একটা প্রসঙ্গ খুব তাৎপর্যভাবে উল্লেখ করেছেন সেখানে। তাৎপর্যটা কোথায়, বক্তব্যটা শুনুন, তারপর আপনাদেরকে বোঝাবো। শুনুন। আমরা সনাতনী হিন্দু, উনি যে কথা বলছেন সর্বৈব অসত্য, সঠিক নয়। সনাতনী হিন্দু মানে ওনাদের যিনি স্টেটমেন্ট দিয়েছেন কাকদ্বীপে, তিনি একটা জায়গায় বলেছেন, কি বলেছেন, আমরাও ভুয়া ভোটার ভোটবার জন্য আমরাও তৈরি হচ্ছি। দেখবেন ওদের একটা স্টেটমেন্ট আছে। আমরা পরিষ্কারই বলছি, ওইসব সংকীর্ণ স্বার্থে ওইসব সনাতনী এটা ওটা এইসব কথা বলার কোনো যুক্তি থাকে না, এগুলো অযৌক্তিক কথা। দেশের স্বার্থে আমাদের বক্তব্য সাংবিধানিক নিয়ম অনুযায়ী, ধর্মনিরপেক্ষ অনুযায়ী এবং দেশের নাগরিকত্বকে সুদৃঢ় করবার স্বার্থে আমাদের বক্তব্য সঠিক, যেটা আমরা বলেছি। আমি আরো একবার ক্লিয়ার করে দিই, বলছেন বিজেপির অভিযোগ অযৌক্তিক, ভিত্তিহীন, সংকীর্ণ স্বার্থে সনাতনী এটা ওটা বলার যুক্তি নেই। বিজেপির অভিযোগ উড়িয়ে মন্টুরাম পাখিরার বক্তব্য, তিনি বলছেন আমাদের বক্তব্য দেশের স্বার্থে, সাংবিধানিক অনুযায়ী দেশের নাগরিকত্বকে সুদৃঢ় করার স্বার্থেই আমাদের বক্তব্য। তৃণমূল বিধায়কের সাপ এটা বক্তব্য। তো এক্ষেত্রে দাঁড়িয়ে খুব স্বাভাবিকভাবেই আমি সৌরভদার কাছে আসবার চেষ্টা করি, কারণ এই পরবর্তীতে গৌরবদার কাছে আসবো। আমার প্রশ্ন হচ্ছে, দেশের নাগরিকত্বই যখন সুদৃঢ় করার স্বার্থে তৃণমূল বিধায়ক এই বক্তব্য রাখছেন, তখন আমার প্রশ্ন, এই সিএ এনআরসির বিরোধিতা তৃণমূলের মুখে কেন আমরা বারবার শুনেছি? আসলে সৌরভদার কাছে যে প্রশ্নটা রেখেছিলাম, আমি আরও একবার সৌরভদার থেকে এই প্রশ্নের উত্তর জানতে চাই। দেশের নাগরিকত্ব বা আমাদের এই দেশের সার্বভৌমত্বের স্বার্থে ঠিক যখন এই জায়গায় তৃণমূল বিধায়ক এই বক্তব্য রাখছেন, মন্তব্য করছেন, তখনই এই জায়গায় সিএ এনআরসির বিরোধিতা তৃণমূল কংগ্রেসের মুখে কেন, এটা আমরা একটুখানি ব্যাখ্যাটা জানতে চাইবো সৌরভদার মুখ থেকে। সৌরভদা, যে সিএ এনআরসি নিয়ে যদিও আজকের এই অনুষ্ঠান নয়, তবু একটা কথা আমি বলবো যে আমরা যারা ভোট দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যারা প্রধানমন্ত্রী করেছি, আমরা সবাই ভারতের নাগরিক, ঠিক আছে? তো প্রধানমন্ত্রীকে ভোট দেওয়ার সময় যখন আমরা দেশের বুকে বসিয়েছি, তখন ভোট দেওয়ার সময় আমাদের কাছে দলিল দেখতে চাইনি, আমাদের কাগজপত্র দেখতে চাইনি। তো সুতরাং উনি প্রধানমন্ত্রী হয়ে বসেছেন আমাদের ভোটে। তো সেখানে দিয়ে তাদেরকেই যদি এখন সিএ এনআরসির মাধ্যমে তাদেরকে চিহ্নিতকরণ করে বলা হয় যে না, এরা আমাদের দেশের কেউ না, বা একে আনতে হবে তাকে আনতে হবে, এই বিষয়গুলো যদি থাকে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার এরা বলেছি যে আমরা এই সিএ এনআরসির বিরোধী। আমরা সবাই নাগরিক যারা আমরা ভোট দিয়েছি। তাহলে অনুপ্রবেশ রুখবেন কিভাবে? না, আমি বলছি অনুপ্রবেশ রোখার অনেক পদ্ধতি আছে, সেটা কেন্দ্রীয় সরকার এবং আমাদের যে কোনো রাজ্য সরকার। অনুপ্রবেশ শুধু বাংলার সমস্যা না, অনুপ্রবেশ প্রত্যেকটা রাজ্যের সমস্যা, ঠিক আছে? তো সেখানে যদি কেন্দ্র এবং রাজ্য সঠিক সমন্বয় রেখে চলে, আমি মনে করি যে অনুপ্রবেশ খুব সহজেই রোখা যায়। 2 নম্বর কথা হচ্ছে যে দাদা মণিকাঞ্চন দার সঙ্গে আজকে থেকে না প্রায় 10 বছর প্যানেল করছি। অত্যন্ত জ্ঞানী মানুষ, বিজেপির অনেক বক্তার থেকে ভালো বক্তা, কিন্তু উনি মাঝে মাঝে এই লাস্টের দিকে যে খেইটা হারিয়ে ফেললেন, যে না সনাতনী হলে সে অনুপ্রবেশ হলেও বিবেকানন্দের বাণী শুনিয়ে তিনি বোঝাতে চাইছেন যে সনাতনী মানে তার সব কিছু ছাড়। মানে বিবেকানন্দ বলেছেন যে ভারতীয় জ্যোতি মালহোত্রা পাকিস্তানের গুপ্তচর
সে পাকিস্তানকে ভারতের সব খবর দিচ্ছে, যেহেতু তার হাতে শিবের পতাকা রয়েছে, যেহেতু সে পরে বলবে যেহেতু সে সনাতনী, তাই তাকে কিন্তু শাস্তি দেওয়া যাবে না। কেন? সে সনাতনী হিন্দু, কারণ তার মাথায় কিন্তু সে কমলা রঙের ড্রেস পরে কিন্তু পাকিস্তানে ঢুকেছে। মানে এটা আমি মানে মনিকাঞ্জনের কথা অনুযায়ী বলছি। পশ্চিমবাংলার মাটিতে যে ধরনের আমি বলছি যে সনাতনী মানেই, হিন্দু মানেই তার 7 খুন মাফ হয়ে যাবে। আমি একটা অনুপ্রবেশ যারা বাংলাদেশ থেকে সবকিছু, আমি জানি না তোমার বেশ, কিন্তু আমি একজন বাঙালি হিসাবে বলছি কিভাবে রাতের অন্ধকারে আমরা বাংলাদেশ ছেড়ে এসেছি, আমার বাবার মুখে শুনেছি। তার সাথে জ্যোতি মালহোত্রা আমরা তুলনা করছি না। তোমার টাইমে বলছি 12 জন ধরা পড়েছে তো। আচ্ছা, জ্যোতি মালহোত্রা বাদে আরো 4-5টা নাম আমাকে বলতে দাও। তুমি বলো না, আমি একটা উদাহরণ পারবে না তুমি বলতে। আরে তোমাদের তৃণমূল কংগ্রেসের কেউ বলতে পারবে না। মুসলিম আছে তো, তোমাদের মুসলিম আছে, বলো নামগুলো বলো। নামগুলো বলো না, তুমি নামগুলো বলো। আমি কিন্তু আমি ডিস্টার্ব করছি না ভাই। তুমি জ্যোতি মালহোত্রার নাম বললে আরো 5টা নাম বলো। 12টার মধ্যে 5টা নাম পারবে না, পারবে না। আমি বলছি বাকিটা সিস্টেমটা এটাই। মুসলিম আছে তোমাদের, আমি বলছি মুসলিম আছে, মুসলিম আছে, ঠিক আছে। তুমি নামগুলো বলো। সনাতনী জ্যোতি মালহোত্রাটা বলে সনাতনী করবে, তাহলে সেই সনাতনী চিন্তা হবে তোমারে। উদ্বাস্তু রাম রহিম, বাবা রাম রহিম এসেছে, এই সনাতনী তো, বাবা রাম রহিম সনাতনী তো। বিজেপির যে বিধায়ক রাস্তার মধ্যে নোংরামি করছে, গাড়ি থেকে নামিয়ে, সে সনাতনী তো, সে সনাতনী তো। বিজেপির যে বিধায়ক, সেই বিধায়ক গাড়ি থেকে একটা মেয়েকে নামিয়ে হাইওয়েতে নোংরামি করছে, এই সনাতনী আছে তো, জ্যোতি মালহোত্রা আছে তো। আমি জানতে চাই বিজেপির সেই বিধায়কের কারণ নাম বলতে পারবে না, ইকোসিস্টেমটা ওটাই। তুমি নাম বলো না ভাই, তুমি নাম বলি। তুমি বললে যে অনুপ্রবেশে মমতা বন্দ্যোপাধ্যায়েরও দায়বদ্ধতা আছে, কারণ সে সরকারে আছে। আমার কাছে কথা হচ্ছে অপারেশন সিন্দুরের সাফল্য আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, এর মধ্যে কোনো ভুল নেই। তাহলে পেহেলগাঁওতে যাদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল, তার দায়টাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বলো এই কথাটা, তোমার বলার সাহস আছে, হিম্মত আছে? কথাটা এটা না, কথাটা আমি এটা বলতে চাইছি, সরকারে যে থাকে সে কখনো চায় না এরকম ধরনের কোনো ঘটনা ঘটুক। কিন্তু যদি তোমরা এই ধরনের ঘটনাকে বারবার সামনে এনে বলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ আছে, তাহলে আমি বলবো যে পেহেলগাঁওর এই ঘটনাটায় নরেন্দ্র মোদীকে ওই দায় নিতে হবে যে হ্যাঁ, এই 26 জনের মৃত্যুর জন্য আমি দায়ী। অনুপ্রবেশ নিয়ে তো সরকারি আধিকারিকদের বিরুদ্ধে দায় চেয়েছেন। আমি বলছি অনুপ্রবেশের ক্ষেত্রে ধর্ম কেন দেখা হবে? স্বামী বিবেকানন্দ কোন বাণীতে বলেছে যে অনুপ্রবেশের জন্য আমি এই বাণীগুলো তৈরি করেছি, আমি বিজেপির অনুপ্রবেশের জন্য এই বাণীগুলোকে তৈরি করেছি? স্বামী বিবেকানন্দ কোথাও বলেনি। স্বামী বিবেকানন্দ একটা কোট করে নিয়ে আজকে আমরা এইসব মহান মনীষীদেরকে কেন আমরা অপমানের জায়গায় যাচ্ছি? আমি এটা বলবো যে অনুপ্রবেশ সমস্যা, আমি জানি না, আমি শুনেছি সুকান্ত মজুমদারের যিনি স্ত্রী, তার 2 জায়গায় নাম আছে। এবার বলবে যে উনি কিন্তু সনাতনী, উনি বিজেপি করে মানে উনি সনাতনী, তাহলে ওনায় কিছু বলা যাবে না। বিষয়টা তো তা না। আমি বলছি যে তৃণমূল হোক, বিজেপি হোক বা সিপিএম হোক, আমরা তো বলছি অনুপ্রবেশকে আটকাতে হবে। তার জন্য রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে সব রকম সহযোগিতা করবে। আমরা ইউনাইটেড, এইভাবে যদি সংবিধান মেনে চলি, সংবিধানের বাইরে আমরা এমন কোন সংবিধান দেখিনি যে সংবিধানে শুধু বেছে বেছে আমরা হিন্দুদেরকে বেশি প্রাধান্য দেব, মুসলিমদেরকে দেব না, যেটা মনিদার কথা অনুযায়ী এটা করতে পারবো। বিরোধী হিসেবে সব থেকে বড় দায় এই মুহূর্তে নয় শাসক বিরোধীর মধ্যে বিজেপি এবং তৃণমূল, কিন্তু এর মধ্যে গৌরব দা সিপিএম নেতা হিসেবে রয়েছেন। গৌরব দার সময়ও আমল সেটাও এখনো পর্যন্ত বর্তাচ্ছে। আর ঠিক এই জায়গায় যে টাসেলের কথা আমি বলছিলাম গৌরব দা, যে মানে অনুপ্রবেশ যখন ইস্যু, দেশের সার্বভৌমত্ব যখন গোটা পরিস্থিতি নিয়ে যখন ইস্যু, তখন এই জায়গায় একসঙ্গে না হয়ে আমরা টাসেল করছি, তাতে কি আর অনুপ্রবেশ আটকানো যাবে? আপনাদেরই বা এই জায়গায় কি মনে হয়? এই তো রাজ্যের শাসক দল, তারা তো সিএনআরসির বিরোধিতা করছেন। সরি একটা কথা বলি, মনিকাঞ্জনটা খুব বড়, আমি জানি না প্রশ্নটা তুমি কেন ওকে করলো, বেকার ইয়ে হয়ে গেল। ঠিক আছে, কারণ সিপিএম সিপিআইএমএল তারা পাকিস্তানের লোকরা কেন জল পাচ্ছে না, তার জন্য কান্নাকাটি করতে করতে রাস্তায় মিছিল করছে। কেন আজকে পাকিস্তানিদের মারা হবে, তার জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছে যে আচ্ছা পাকিস্তানে যদি জঙ্গি ঘাঁটি থাকে তাহলে ধ্বংস করলে ঠিক করেছে। মানে বিকাশ রঞ্জন বাবু জানেন না যে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি আছেন নাকি? আজকে ওকে প্রশ্ন করে কেন বিপদের মধ্যে এরা মিছিলে বসে বলছে যে পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তানকে মারা যাবে না, জলে মারা যাবে না, ভাতে মারা যাবে না। এদের মতন মহানুভব মানুষদের তোমরা এই প্রশ্ন করছো? উত্তর প্রথম কথা হচ্ছে যে সৌরভ দা এই তথ্য কোথা থেকে পেল যে পাকিস্তানের হয়ে সিপিআইএম রাস্তায় মিছিল করেছে? এটা বলতে পারবো না, সৌরভ দা জানে। কারণ দিনের শেষে সৌরভদার পার্টির নেত্রী তিনি বলেছিলেন যে আরএসএস ভালো, বিজেপি খারাপ। সুতরাং আরএসএস এর যা প্রচার
সেই প্রচারের বাইরে সৌরভদা যেতে পারবেন না, এটা খুব স্বাভাবিক, কারণ সৌরভদার জ্ঞান সেখানেই। দ্বিতীয় কথা হচ্ছে যে মনিদা বলছিলেন কি জ্যোতি বসু গণশক্তির কোনো একটা প্রতিবেদনে বেরিয়েছে যে 1 লক্ষ কত হাজার মানুষ গ্রেপ্তার হয়েছেন, জ্যোতি বসু বলেছেন। তা গ্রেপ্তার যদি অনুপ্রবেশ যদি বেআইনিভাবে অন্য দেশ থেকে ভারতবর্ষে আসে, তাদের যদি কোনো কাগজপত্র না থাকে, তা তাদেরকে যদি পুলিশ গ্রেপ্তার করে থাকে, এখানে তো আইনের কোনো বাধা নেই, গ্রেপ্তার করেছে। প্রশ্ন, ইন্দ্রজিৎ গুপ্ত বলেছিলেন যে এখনও কত মানুষের তথ্য দিলেন যে অনুপ্রবেশকারী আছেন। তো ইন্দ্রজিৎ গুপ্ত দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার কাছে যা খবর তিনি সেটাই বলেছিলেন। এখানে অসুবিধার কি আছে? অনুপ্রবেশ বেআইনিভাবে, সেটা হিন্দু হোক মুসলিম হোক, যারা ঢুকবেন তাদের বিরুদ্ধে দেশের সরকার যে ব্যবস্থা গ্রহণ করা, সেই ব্যবস্থা গ্রহণ করবে। কেন বলুন তো এই মুখ্যমন্ত্রীকে কাগজ ছুঁড়ে মারতে হলো? সেটা মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করবেন কেন কাগজ ছুঁড়ে মারতে হলো, সেটা মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করবেন। আর 2, মুখ্যমন্ত্রী তখন এনডিএর অ্যালাই ছিলেন, তখন এনডিএকে জিজ্ঞেস করবেন, মানে বিজেপিকে জিজ্ঞেস করবেন কেন কাগজটা ছুঁড়ে মারতে হলো। তিনি কিছুই প্রমাণ করতে পারেননি। এনডিএর অ্যালাই ছিলেন, তিনি এনডিএর সহযোগী ছিলেন সেই সময়, তাই এনডিএর দায়িত্ব সেখানে কাগজ ছুঁড়ে মারা। আপনার কথা মতন যদি এটা হয়, যারা এখানে এই মুহূর্তে এসেছেন, যাদের বক্তব্য শুনলাম, তারা 20 বছর ধরে রয়েছে। হ্যাঁ, মানে তাহলে সময় আমি তো পড়ছে না আপনাদের 20 না পড়ছে না, মানে যারা রয়েছেন এই মুহূর্তে তারা তো 11 থেকে এখানে এসেছেন। তাহলে শুনুন না, 11 থেকে 24, ঠিক আছে, 11 থেকে 24 25 সাল, কত বছর হয়? 14 বছর হয়, তার আগে 6। তাহলে এই আপনি 6 বছর, ঠিক আছে, আমলের দোষ, 14 বছরে তো ব্যবস্থা গ্রহণ করতে পারতেন। আমি ধরে নেব অনুপ্রবেশ হয়েছিল। আমি তো বললাম যে 6 বছরে যদি হয়ে থাকে, তাহলে সেই 6 বছরের ভুল এই 14 বছরে এখনো কেন ক্লিয়ার হলো না? তাহলে সেই 6 বছরের ক্ষীর, সেই 14 বছরের ক্ষীর তৃণমূল কংগ্রেস খেয়েছেন, এখন বিজেপি খাচ্ছে। না, একদমই নয়। প্রশ্নটা হচ্ছে 20 বছর ধরে যে দেশের বুকে রয়ে গেল, তার ভোটার কার্ড নেই, আধার কার্ড নেই, এদিকে প্রধানমন্ত্রী একের পর এক দেশের মানুষকে কার্ড করাচ্ছেন, কখনো আধার কার্ড, কখনো ভোটার কার্ড, কখনো অমুক কার্ড, কখনো তমুক কার্ড। তাহলে 20 বছর রয়ে যাওয়া একটা পরিবার সে কি করে সরকারি রেশন পাচ্ছে, লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, অথচ ভোটার কার্ড পাচ্ছে না? কি, কোন মজাতে, কোন ম্যাজিক? প্রশ্নটা তো এখানে। 20 বছর ধরে রয়ে গেল, তার কোনো কাগজপত্র নেই, দেশের সরকারের বিএসএফ আর রাজ্যের সরকারের পুলিশ তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। প্রশ্ন তো এখানে থাকবে। আসলে আমি প্রথমেই বলছি যে ওই যে 10-20 বছর ধরে যে পরিবারটা দেশে রয়েছে, সেই পরিবারটাকে দেখে আপনি বুঝবেন না যে সেই পরিবারটা কোনো মুসলিম পরিবার। আমি বলতে বাধ্য হলাম সেই পরিবারটা হিন্দু পরিবার। তাহলে রইল কি করে? দেশে যদি অনুপ্রবেশকারী ঢোকে, সেটা যদি হিন্দু হয় বা মুসলিম হয়, তাহলে তাদের বিরুদ্ধে দেশের সরকার ব্যবস্থা গ্রহণ করবে। এখন মণিকাঞ্চনদা বলতে পারে যে বেছে বেছে ওই সব তত্ত্ব আনলেন, বিবেকানন্দের সব কথা বাণী টানি নিয়ে আসলেন। প্রশ্নটা হচ্ছে, মণিকাঞ্চনদা যাই বলুন, দেশের সেনাবাহিনীর 2 বীর কন্যা, উইং কমান্ডার কুরেশি আর ভূমিকা সিং, তারা বলেছেন সাংবাদিক সম্মেলন করে, আমাদের দেশ সেকুলার কান্ট্রি, ইন্ডিয়া এজ এ সেকুলার কান্ট্রি, সেখানে দাঁড়িয়ে যা যা ব্যবস্থা গ্রহণ করবার সেই ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। মণিকাঞ্চনদা বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দ্বারা ভারত রাষ্ট্র চলবে না, ভারত রাষ্ট্র চলবে দেশের সংবিধান মেনে। একেবারে সংবিধান, ধর্মনিরপেক্ষতা সবথেকে বড় জায়গা। অবশ্যই যে ধরনের উত্তর বা প্রশ্ন, তার পাল্টা উত্তর আমরা শুনছি, আমরা অবশ্যই নেব, থেকে আলোচনায় আসবো। সঙ্গে থাকবেন, একটা দ্রুত বিরতি নিচ্ছি, বিরতির পর সঙ্গে থাকবেন। যখন ধর্মনিরপেক্ষতার স্বার্থে, তখন খুব স্বাভাবিকভাবে মণিকাঞ্চনদার থেকে প্রশ্নের উত্তরটা নিতে হবে, কারণ মণিকাঞ্চনদা কিছুক্ষণ আগেও যদিও রিপ্লাই দিয়েছেন, কিন্তু এই জায়গায় যখন সিপিএম এর তরফ থেকেও এই প্রশ্ন করা হচ্ছে, তখন মণিকাঞ্চনদা কি রিপ্লাই থাকবে আপনাদের? দেখুন, ধর্মনিরপেক্ষতা আমরা তো বলছি এই মানে বাছা ধর্মনিরপেক্ষতা মানে তুমি সব দিকে ঠিক থাকবে, তুমি একজনকে অ্যাপিস করবে আর একজনকে অপোজ করবে, শুধু চেষ্টা হবে না। গৌরব নিজের সময় বলল হয়নি, এই জাভেদ আনসারি যেমন টেররিস্ট ধরা পড়লো, এই পার্ট সার্কাস থেকে 2020-তে ধরা পড়েছিল 30 বছর ধরে বাংলাদেশের সাজাপ্রাপ্ত একজন উগ্রপন্থী লুকিয়েছিল। তার ভোটার কার্ড ছিল না, ভোটার কার্ড বা সে ভোট দিয়েছে, পার্ক সার্কাস থেকে ধরেছিল। সুতরাং তার জন্য গৌরব দ্বারা দায়ী, হিসেব মতো ক্যালকুলেশন সেটাই বলে। তো সুতরাং আজকে যেমন জাভেদ আনসারি ধরা পড়েছে, এর আগেও এখানকার সিপিএমের আমলেও উগ্রপন্থী এখানে টেররিস্টরা ছিল, সেগুলোকে ধরা হয়েছে। আসল কথা, একটা হিন্দু বিরোধিতা। আজকে তুমি বলো তো মনি, যে
আরে হিন্দু বিরোধিতাটা কোথায়? এক মিনিট লেট মি আরে কি বলছেন? সময় বলি। হরগোবিন্দ দাস এবং আরে চন্দন কি? দাস, হরগোবিন্দ দাস চন্দন, আমি এখানে আরে বিজেপির মুখপাত্র। আমার যা পার্টি লাইন বা আমাদের যে আইডিওলজি সেটা আজকের নয়। আমি বললাম না 40 বছর আগের থেকে আমরা বলে যাচ্ছি উদ্বাস্তু আর অনুপ্রবেশের মধ্যে বিভেদ করতে হবে। একটা আজকে সৌরভের সময় বা গৌরবের সময় এসে বলো তো হিন্দুরা অত্যাচারিত হলে কোথায় যাবে? কোথায় যাবে? না, আমার তো এখানে প্রশ্ন 57 ছিল যে মুসলিম দেশ আছে, CAA তারা রাষ্ট্রের সেখানে কেন বিরোধিতা যাচ্ছে না? কেন ভারতবর্ষেই আসছে। হ্যাঁ। ভারতবর্ষেই কেন আসে? 57 মুসলিম দেশ আছে, ওখান থেকে মায়ানমার থেকে তাড়িয়ে দিল রোহিঙ্গাদের। আরে দাদা, রোহিঙ্গারা অন্য কেন দেশে গেল না? ভারতবর্ষে কেন এলো? আমি বিষয় সেটা না, আমি দেশের কোনো সময় বলিনি। প্রধানমন্ত্রী আপনার Please, দলের নেতা please, এনআরসি আজকে তুমি করেছিলেন মনে- নাগরিকত্ব দেওয়ার নামে কটা লোককে নাগরিকত্ব দিয়েছেন আপনি? নাগরিকত্ব দিয়েছে। 10টা লোক ছাড়া আর নাগরিকত্ব দিয়েছে এই নর্দমদম দেখে 50 জন পেয়ে গেছে। নর্দমদম দেখে কোথায়? প্লিজ আপনি নাম বলুন। আপনি দেখান একটা চিন্তা করো, নাগরিকত্ব দেওয়ার নাম করে এইসব হরগোবিন্দ ধর্মীয় দাস, বাবা চন্দন বিভাজন দাস, করা শামসের বন্ধ গান্ধী করুন। রায়টে মারা গেছে, তাদের নামটা ঠিক মতো উচ্চারণ করতে পারলো না। আরে আপনার অগ্নিমিত্র পাল উচ্চারণ করতে এত পারে না। বিরোধিতা। আরে ভাই তুমি আরে অগ্নিমিত্র কারণ পাল, নাম আমাদের উচ্চারণ যে দিয়ে কিছু হরগোবিন্দ এসে তাদের যায় নাম না। নেই। কারণ নাম উচ্চারণ দিয়ে কিছু এসে যায় না। বারবার এটা হরগোবিন্দ দাস পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএম এর বলি ছিলেন। আমি কিন্তু কারো সময় ডিস্টার্ব করি আরে না। আপনি তুমি ভুলভাল চাও লিখলে হবে, যে বুঝতে আগামী পারছেন 15 না? মিনিট আর শো হবে না এরকম চিৎকার করে আরে দিতে হবে, ভুলভাল তাহলে তথ্য দিলে বলে হবে। ভুলভাল কথা হরগোবিন্দ বলুন। দাসের বাড়িতে ওনারা যে এই লোকটা কথা- যে প্রথম কাজটা- গেছিল যে তার কাজটা- নাম আসি, আসি, সেলিম। এক মিনিট, please। শুনে নিই, গৌরব দা। যে কাজটা আজকে টিএমসি করছে সেই কাজটাই দীর্ঘ 34 বছর ধরে সিপিএম করে গেছে। মহরমের জন্য দুর্গাপুজোর ভাষণ পাল্টে, সময় পাল্টে দাও, ডেট পাল্টে দাও, টাইম পাল্টে দাও, এটাও যেমন হয়েছে তৃণমূল করেছে, সিপিএমও করেছে। সিপিএম করেছে মহরমের জন্য সুতরাং দিন ভাই এই নিয়ে ডিবেট হয়ে গেছে। এই নিয়ে আরে please, সিপিএম করেছে please, এগুলো কেন please, বাজে মিথ্যা এই কথা নিয়ে- বলছেন? এই নিয়ে debate হয়ে আলোচনা গেছে। হচ্ছে ভুয়ো এটা ভোটার, আপনি please, মহরমের please, দিন পাল্টানো please, please। আপনি হিন্দু মুসলমান ছাড়া কিছু বলতে পারবেন না। 1982 সালে হিন্দু মুসলমান ছাড়া আপনার কিছু বলার নেই। আরে ভাই তোমরা প্রশ্নটা করেছো, হচ্ছে কি যে তর্ক হচ্ছে, এদেশের এটা বলি। বুকে এরকম যদি ভাবে শোয়াবে না হিন্দু কিন্তু। অনুপ্রবেশ আর আমাকে মুসলিম আমাকে অনুপ্রবেশ বলতে যোগে হবে, সময় দেবো, দেশের সময় সরকার দেবো। তার চিৎকার বিরুদ্ধে করে, সমান চিৎকার করে কথা ব্যবস্থা বলবে। গ্রহণ গৌরব দা, করবে। গৌরব দা, এসব সময় বলে দেবো, লাভ ছিল। নেই। এসব আমি বলে খবরের লাভ কাগজের নেই। নাম বলছি না, হিন্দু মুসলমান ছাড়া খবরের কথা কাগজের নেই। নাম বলছি না, খবরের কাগজে এসেছে, এই নিয়ে শো হয়েছে। আরে খবরের কাগজে পশ্চিমবঙ্গের এসেছে। সবাই জানে। অটল বিহারী বাজপেয়ী প্রশান্ত, গৌরব দা, আমি গৌরব দা। আরো বলছি, প্লিজ গৌরব দাস, মনিদা, আমার আমি প্রশ্ন- বলে দিচ্ছি, আমি আরেকটু ঠিক বলে আছে। দিচ্ছি। গৌরব বিরোধিতা করলে তো হ্যাঁ। ওই জ্যোতি বসু বাইরে গিয়েছিল বিদেশে, প্রশান্ত শুরু ওয়ার্কিং এখানকার চিফ মিনিস্টার প্রশাসনিক প্রধান ছিল সেই সময় হয়েছে। তারিখও বলে দিচ্ছি, মোস্ট প্রবাবলি 11 অক্টোবর ছিল 1983 সালে। দেখে নিন, খবরের কাগজের নাম বলতে পারি না চ্যানেলে, আমি অফ বলে চ্যানেলের নামটাও বলে দেবো আমি খবরের কাগজে। সুতরাং যে কাজটা ওরা করেছে সেই কাজটাই করছে। আমি বারবার বলছি তো একটা কথাই, ভোট পলিটিক্সে এরা দুটো দলই সমান। এরা যে কাজ আজকে বলো তো, আজকে সৌরভ এত কথা বললো, ঠিক রত্না আছে, বিশ্বাস, হ্যাঁ। রত্না বিশ্বাস ডায়েসে দাঁড়িয়ে সিএনও অনেকবার দেখিয়েছে, রত্না বিশ্বাস ডায়েসে দাঁড়িয়ে বলছে আমরা support করিনি। যে আমরা বাংলা, তার বিরুদ্ধে কি অ্যাকশন হয়েছে? আমরা সাপোর্ট করনি, তার অ্যাকশন কি হয়েছে? রত্না বিশ্বাসকে দল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। যে সকল বাংলাদেশি টিকি দল থেকে ভোটার ব্যবস্থা কার্ডে নেওয়া নাম হয়েছে। নেই, আমাদের পার্টির অফিসে যোগাযোগ করুন, আমরা ভোটার কার্ডে নাম তুলে দেব। ওনারা দল থেকে এরকম ব্যবস্থা বারবার নেওয়া হয়েছে। রত্না বিশ্বাসের ছবিটা দেখাবো তো বলবো। সুতরাং এই যে ভোট পলিটিক্স, আমি বারবার বলছি, আমার দুজনের কাছে খুব সিম্পল কোশ্চেন, হিন্দু মুসলমান নয়। আমার এই যে সারা পৃথিবীতে এতগুলো মুসলিম দেশ আছে, খ্রিস্টান দেশ আছে, হিন্দু দেশ বলতে গেলে সেরকম সক্ষম হিন্দু দেশ ভারতবর্ষ। না, তারপরেও- যদি হিন্দুরা অত্যাচারিত হয় কোথায় যাবে? বুঝলাম, কিন্তু তারপরেও কোথায় মনিদা, যাবে? কোথায় যাবে? মনিদা, তারপরেও যে মুসলমানরা না, আমি আবারও বলছি, প্লিজ, আমি তারপরেও বলছি, যদি কেউ কোনো হিন্দু সনাতনী যদি অনুপ্রবেশ করে থাকেন, আবার বলছি, তাহলে পরে আপনার আমরা সেই তো রিপ্লাই বলছি। থাকবে। আমি শুনেছি সেই রিপ্লাই আপনি যেটা দিয়েছেন। আমি মণিকাঞ্চন দা, আমি শুধু সেটাই আমি বুঝতে বলছি চাইছি যে তুমি ধর্ম নিরপেক্ষতা চ্যানেলে এক্ষেত্রে বসে- দাঁড়িয়ে। এক মিনিট, হ্যাঁ, তুমি চ্যানেলে বসে তোমার পেছনে নরেন্দ্র মোদীর ছবি লাগিয়ে তুমি এভাবে নরেন্দ্র মোদীর বিরোধিতা করছো। যে নরেন্দ্র মোদী সোফিয়া কুরেশি আর ভূমিকা সিংকে দাঁড় করিয়ে বলছে হ্যাঁ, যে আমরা বলছি তো। হিন্দু মুসলমানের মধ্যে লড়াই আমরা আমরা চাই না, সোফিয়া আমাদের কুরেশির দেশকে বিরোধ রক্ষা করেছি। করতে হিন্দু কিন্তু মুসলমান। ওই বাংলাদেশ, তুমি বলছো পাকিস্তান থেকে যে যারা এই দেশ এসেছিল, শুধু হিন্দুদের দেশ। তারা তো বলে এই যে ছি, 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 মুর্শিদাবাদে ছি, ছি, ছি। হিন্দু বাড়িগুলোকে তুমি এই- ক্রস দিয়ে গেছে, সেই তুমি বাড়িগুলো নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বলিদান করছো। টিএমসির এমএলএ কাউন্সিলর দাঁড়িয়ে থেকে হিন্দুদের আমরা- অত্যাচারিত করেছে। আমার তোমরা জিনে সেকুলার, 113টি সেকুলার নরেন্দ্র মোদী বলার পর তুমি সেই নরেন্দ্র মোদীর বিরোধিতা করছিল না। তুমি নরেন্দ্র মোদীর বিরোধিতা করছো। তোমাদের তুমি বললাম বলছো না, তুমি হিন্দুদের জ্যোতি দেশ, মালহোত্রার নাম বলতে তুমি পারবে, হিন্দুদের দেশ বলছো। বাকিদের আর কারো বলতে পারবে না, হিন্দুদের দেশ বলছো। বাকিদের আর কারো নাম হ্যাঁ। বলতে পারবে না, আরে আমি- বাকিদের আর কারো নাম বলতে পারবে না। নামগুলো বলো। হ্যাঁ, বেশ, ঠিক আছে, নামগুলো গৌরব, বলো। শুনে নিই, গৌরব দা কথা শুনে নিই, শুনে নিই, আমি গৌরব দা স্বামী অসীমানন্দের নাম বলতে পারবো, আমি সাধ্যবী প্রজ্ঞার নাম বলতে পারবো, আমি বিজয় সানাকি মধ্যপ্রদেশের যে হ্যাঁ, বিজয় মন্ত্রী শাহ। তার নাম বলতে পারবো,
কেন বলবো না? এই যে এরা কি বলো না, করেছে? যে নামগুলো অসীমানন্দ বললো, কি করেছে? যে জানি না নামগুলো আমরা। করেছে তোমরা বলছে না, তোমরা আরে তৈরি বললাম তো, করেছো। বলে দিলাম তো। এইটা আমি তো ইকোসিস্টেম, বলে দিলাম। ইকোসিস্টেম একদম। 26/11 পরে, হ্যাঁ। 26/11 পরে মনমোহন সিং বলেছে, এবং একটা ওই বই ইনোগ্রেশনে হ্যাঁ। ওখানকার যে দিগ্বিজয় সিং গিয়ে বলছে যে 26/11টা হচ্ছে হিন্দুদের, যদি আমরা 26/11 পরে পাকিস্তানকে অ্যাটাক করি তাহলে বিজেপি হাইপ হয়ে যাবে, হিন্দুরা সাহস পেয়ে যাবে, এটা করা যাবে না, মণিকাঞ্চন দা, করা যাবে না। মণিকাঞ্চন দা, সুতরাং আপনি তোমাদের টিভিতে যে না, করান, এইসব তোমরা গল্প allegation বানাবেন দাও, না। তোমাদের কোনো প্রমাণ মণিকাঞ্চন নেই, দা, টিভিতে সব এসব তোমার গল্প অনেক বানাবেন না। কমিউনিস্ট, আপনার দলের কমিউনিস্ট নেতা মানেই হচ্ছে দেশের মুসলমানদের কনভার্টেড হওয়ার আগের পর। অটল বিহারী কোনো বাজপেয়ী মুসলমান তিনি বলেনি ধর্মনিরপেক্ষতার আমি ধর্মকে মানি না, পক্ষে কিন্তু বলেছিলেন। হিন্দু কমিউনিস্টরা বলবে আমি ধর্মকে আপনার মানি না। দলের একটা নেতা মুসলিম দেশের কমিউনিস্টকে প্রধানমন্ত্রী দেখাও, নরেন্দ্র সে মোদী আবার গৌরবদা, আমি আবার এই যুদ্ধ নয় শান্তি চায়ের প্রসঙ্গ না তাহলে হয়তো উত্থাপন হয়ে যাবে, আমি জানি না। যাই হোক, মানে যখন আমাদের ভারতীয় নাগরিকরা একে একে মৃত্যুর করে ঝরে পড়ছে তখন যুদ্ধ নয় শান্তি চাই বলে প্রচার সিপিএম তখন সেই মুহূর্তে বার করছে। না, একদমই আমি করে, জানি না, হ্যাঁ, সেটাই আমরা একদমই দেখতে করে। পেয়েছি। এরা দেশ আমরা এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি এই জায়গা থেকে দাঁড়িয়ে একটা জায়গা অন্তত পক্ষে জানতে চাই, ধর্মনিরপেক্ষতার মুখে আমি নাম করছি, আমার দেশ সেকুলার কান্ট্রি, হ্যাঁ। আর সেই জায়গায় দাঁড়িয়ে তখন এই পাল্টা আবার মিছিলও চলছে কি আমার পাল্টা দেশের মিছিল? অন্দরে কি বলেছে? যুদ্ধ নয় শান্তি চাই। যুদ্ধ ছাড়া শান্তি যদি চাই। কেউ যুদ্ধ করতে আসে তাহলে তাকে কি রিপ্লাই দেওয়া হবে না? যুদ্ধ নয় আমার দেশ শান্তি চুপচাপ চাই। দেখবে? যুদ্ধ নয় শান্তি চাই আমরা জন্মলগ্ন থেকেই বলেছি। একদম, এক, এইটাই তো দুই, আফগানিস্তানের ক্ষেত্রে হয়নি, দুই, যদি কেউ যুদ্ধ করে তার একদমই বিরুদ্ধে হয়েছে। পাল্টা লড়বো না। একদমই হয়েছে। প্যালেস্টাইন একদমই আমার এই হয়েছে। জায়গার এই প্রসঙ্গ করার একটাই কারণ, দ্বিতীয় কথা মণিময়, বেশ, বেশ। দ্বিতীয় কথা মণিময়, তুমি যে কমিউনিস্ট নিদাদের ডিএনএ টেস্ট করা উচিত। দ্বিতীয় কথা আমি একটা মণিময়, ক্লিয়ার কাট বলছি, শুনে নিন, ডিএনএ দেশের- টেস্ট করা উচিত। এরা দেশ বিরোধিতা, এদের রক্তে রন্ধ্রে দেশের রন্ধ্রে। বিদেশ মন্ত্রী রন্ধ্রে রন্ধ্রে। দেশের সাংবাদিকদের বলছেন যে পাকিস্তানকে আমরা জানিয়েছি জঙ্গি ঘাঁটি আমরা আক্রমণ করব। আগে তাকে গিয়ে প্রশ্ন করো, আগে তাকে গিয়ে প্রশ্ন করো। ডোনাল্ড আরে এটা তো ট্রাম্পের ক্ষমতা বলে নির্দেশে মেরেছি, ভারত বলে পাকিস্তান মেরেছি, যুদ্ধ লুকিয়ে বিরতি রাখিনি, বলে কেন মেরেছি, করা হলো ভারত তাকে আমি জিজ্ঞেস দেখুন, করো। ভারত আমাদের পাকিস্তান জিজ্ঞেস এই করে প্রসঙ্গে লাভ বলে নেই। মেরেছি। আচ্ছা, বলে আচ্ছা। মেরেছি, আমাদের ক্ষমতা জিজ্ঞেস থাকলে করে বাচ্চা, লাভ আমরা নেই। আসছি। দেশের আরে এটা প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস তোমাদের মতো করো। কাপুরুষ নাকি? দেশের প্রধানমন্ত্রীকে নাকে গন্ধ না জিজ্ঞেস আসলে করো। কোভিড টেস্ট করে দেওয়া হয়। সংসদে যৌথ আর ওকে, হিন্দুরা ওকে। করলেই যাচ্ছেন না মনে হবে কেন? কমিউনিস্ট। দেশের ওর DNA টেস্ট করা প্রধানমন্ত্রীকে উচিত। জিজ্ঞেস করো সর্বদলীয় মিটিং এ তিনি আসেন না কেন? দেশের প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস আরে করো। দেশের প্রধানমন্ত্রী তো ক্ষমতা দেখিয়ে দিল, দেশের প্রধানমন্ত্রীকে ক্ষমতা দেখিয়ে দিল ক্ষমতা ভাই। দেখিয়েছে, আমরা দেশের গিয়ে মেরে এসেছি, তোমাদের মতো গর্বিত ভিক্ষা চাইনি। সেনারা। দেশে ক্ষমতা উগ্রপন্থী অ্যাটাক হলে দেখিয়েছে ভূমিকা। আমেরিকার কাছে গিয়ে ঠিক ভিক্ষা আছে। চাইনি। আমরা দেশে আমাদের মেরে প্রসঙ্গ এসেছি। অনুপ্রবেশ আমরা হয়তো এড়িয়ে যাচ্ছি আবার। শান্তি চাই না, আমরা যুদ্ধ হয়, যুদ্ধ আচ্ছা, হলেই আচ্ছা, শান্তি আচ্ছা, চাই। আচ্ছা। ক্ষমতাবানের কাছেই শান্তি আবারও থাকে। বলছি, আবারও বলছি। দুর্বল শান্তি গৌরবদা চায় না। বলিদা, গৌরবদা দুর্বল বলিদা। শান্তি চায় না। আমাকে শেষ করতে হবে, সময় পাবো না। স্ট্রিট বলেছো, ঠিক আছে, ঠিক আছে, আমি সৌরভদার কাছে, সৌরভদার কাছে আসি। পাকিস্তানের লোকেরা খেতে পাচ্ছে না, ঠিক আছে। পাকিস্তানের লোকদের এত যদি পাকিস্তান প্রেম থাকে তো পাকিস্তানেই চলে যাও না। বেশ, 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 এখানে বেশ, 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 প্রসঙ্গ থেকে এড়িয়ে যাচ্ছি। আবারও বলছি, আমাদের প্রত্যেকের দায়িত্ব, ধর্মনিরপেক্ষ দেশ আমার। আমি বলছি, প্লিজ, প্লিজ, শেষ করবো অনুষ্ঠান। দেশের বিরোধী সৌরভদার কাছে আসবো, ছোট্ট করে। সৌরভদার কাছে একটাই প্রশ্ন, আমি বুঝতে পেরেছি, এটা লজ্জার জায়গা নয়। আমার দেশের অন্দরে এই ধরনের পরিস্থিতি তৈরি হলে বেশ, আমাকে শেষ করে ফেলতে হবে অনুষ্ঠান। আমি সৌরভদার কাছে যেতে পারলাম না, আমি দুঃখিত সৌরভদা। কিন্তু আমার অসংখ্য ধন্যবাদ সৌরভদা, মণিকাঞ্চন দা, গৌরবদাকে, যে আজকের এই প্রসঙ্গের জায়গায় বিভিন্ন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও যে প্রসঙ্গটা এখনো থেকে গেল তা হচ্ছে অনুপ্রবেশ, আর তা রোকবার জন্য আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল যদি এক বা সংগঠিত না হই তাহলে হয়তো রুখতে পারবো না। লড়াই তো থাকবেই, রাজনৈতিক লড়াই, কিন্তু যখন আমার দেশের নিরাপত্তা সব থেকে বিঘ্নিত হওয়ার জায়গায় প্রশ্ন ওঠে, যখন অনুপ্রবেশ করেই এই অনুপ্রবেশকারীরা ঢুকে আমার দেশের নিরাপত্তা, আমার রাজ্যের নিরাপত্তা বিঘ্নিত করছে, যে ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, তাতে স্বার্থ নয়, দেশের সার্বভৌমত্বের কথা চিন্তা করে হয়তো আমাদের প্রত্যেকে এগোনো উচিত। অন্তত এটা আমরা প্রত্যেকে মনে করি। আজকে সময় নেই, অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ বল, অন্যান্য সব অনুষ্ঠানের জন্য নজর রাখুন। সিএম।